কি এবার এই সংকল্প পত্রে কি বিষয়ে গুরুত্ব দেওয়া হবে? দেখো, তুমি নিশ্চয়ই জানো যে তৃণমূল কংগ্রেস সংকল্পপত্র প্রকাশ করার পর বিজেপি কিন্তু বেশ কিছুটা টাইম নিল। সেক্ষেত্রে একটা বিষয় যেটা আমরা জানতে পারছি, যে সংকল্পে পত্রে তৃণমূল কংগ্রেসের খুব বড় চমক থাকতে পারে। এখন শঙ্কুদার সঙ্গে যদি তোমরা কথা বলে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে আজকের এই ভরসার যে সংকল্পপত্র প্রকাশ করা হবে কি বিষয় তাতে জোর দেওয়া হচ্ছে। দেখি, আমি বিষয় বলে দিলে তো এরপরে আমাকে দল থেকে বের করে দেবে। আমার বিষয় হচ্ছে জোর দেওয়া হচ্ছে, সমস্ত কিছুতেই জোর দেওয়া হচ্ছে। বাংলায় মহিলা সুরক্ষা একটা অন্যতম বড় ইস্যু, বাংলার উন্নয়ন বড় ইস্যু, ডিএ পাইনি লোকে বড় ইস্যু। ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন যে আমরা ক্ষমতায় এলে এখানে 7th পে কমিশন চালু হবে। তো মহিলাদের সুরক্ষার ক্ষেত্রে আমরা একাধিক প্রকল্প নেব। সেই ব্যাপারে পুরো বিস্তৃত একটা গাইডলাইন, একটা রূপরেখা, সেটা আজকে নির্দিষ্টভাবে আমরা কমিউনিকেট করব। এর আগে আপনারা জানেন যে আমরা চার্জশিট দিয়েছি, যে কাজ হয়নি, যেভাবে এরা অন্যায় করেছে, দুর্নীতি করেছে তৃণমূল কংগ্রেস, সেই নিয়ে কমিউনিকেশন দিয়েছিলাম। এবার আমরা কমিউনিকেট করব প্রপারলি যে যে সমস্ত জিনিস আমরা দেবো, আমরা ক্ষমতা এলে মানুষের কী কী উপকার করবো। আরো বেশ কয়েকটা জিনিস একটু আপনার কাছ থেকে জেনে নিতে চাইবো। সেটা হচ্ছে যে এই যে আজকে খানিকক্ষণের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসবেন এবং আজকে তারও বেশ কিছু বিস্তৃত কর্মসূচি তার রয়েছে শহর কলকাতায়। কিন্তু এরই মধ্যে গতকাল আমরা দেখেছি যে হলদিয়ার সভায় প্রধানমন্ত্রী বেশ কয়েকটা বিষয় জোর দিয়েছেন, যেমন নারীর নিরাপত্তা, নারী সুরক্ষা, 7th পে কমিশন। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নাগরিকত্ব পাইয়ে দেওয়া। এই বিষয়টা কিন্তু এবারের ভোটে বিশেষ করে মতুয়া সম্প্রদায়কে সামনে রেখে এসআইআর সবকিছু, সমস্ত হিন্দু যারা নিপীড়িত, যারা অন্য জায়গা থেকে এখানে এসে আশ্রয় নিয়েছেন, তাদের ব্যাপারে সিএ চালু করেছে সরকার। হয়তো প্রসেসে একটু দেরি হয়েছে, কিন্তু তারা নাগরিকত্ব পাবেন। কিন্তু অনুপ্রবেশকারীদের এখানে রাখবার যে পরিকল্পনা হচ্ছে, আমরা তার তীব্র বিরোধী এবং আমরা চাই যে অনুপ্রবেশকারীরা তাদেরকে যথাযথভাবে অ্যাড্রেস করা হোক এবং ডিপোর্ট করা হোক। তাদের ভোটেই তো তৃণমূল জেতে। আজকে না হলে 1 কোটি ভোট কাটা গেছে, এরা এখনো পর্যন্ত কোনো রিয়াকশন দিচ্ছে না কেন, কোর্টে যাচ্ছে না কেন, মামলা করছে না কেন? এ তো সুপ্রিম কোর্টে চলে গেছিল, সুপ্রিম কোর্টে গেছে অনুপ্রবেশকারীদের বাঁচাতে। আমি জানতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নোটিশটা কোথায়, যে নোটিশটা উনি লোকসভায় ছুড়ে মেরেছিলেন, দিয়ে বলেছিলেন যে এতজন অনুপ্রবেশকারী এখানে রয়েছেন, তাদের এগেনস্ট অ্যাকশন নিন, ব্যবস্থা নিন। শঙ্কুবাবু, একটা কথা একটু বলুন, এই যে বারবার যে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ আসে যে বিজেপি বাংলার পালস বুঝতে পারে না, বা যারা কেন্দ্রীয় যারা আসছেন তারা এই যে সোনার বাংলার কথা বললেও বাংলার তারা পালসটা বুঝতেই পারছে না, কি মনে হচ্ছে আজকের আপনাদের এই যে সংকল্পপত্র, সেখানে কি বাংলার কথা কি থাকবে বা বাংলার মানুষের মনটা কি বোঝা যাবে? দেখুন, আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের তৈরি করা এটা ন্যারেটিভ। বাংলার ওরা কি অভিভাবকত্ব নিয়েছে নাকি? শুভেন্দু অধিকারী কি বাঙালি নন? শ্রমিক ভট্টাচার্য কি বাঙালি নন? রাহুল সিনহা কি বাঙালি নন? আরে ভাই, আমার প্রশ্ন আপনার কাছে, এত আপনাদের বাঙালির প্রতি প্রেম, তাহলে কীর্তি আজাদ এখান থেকে এমপি হন কেন? শত্রুঘ্ন সিনহা এখান থেকে এমপি হন কেন? বাইরের লোক নিয়ে সেখানে একজন IPS IAS কে মাথার উপর বসান কেন? আরে আগে তো ইন্ডিয়া ফার্স্ট, আগে তো দেশের সুরক্ষা। এবারে নির্বাচনের সবথেকে বড় ইস্যু যে দেশের সুরক্ষা রক্ষা করবার জন্য বাংলায় অ্যাডমিনিস্ট্রেশন, বাংলায় প্রশাসন, তাকে দেশের জন্য ভাবতে হবে এবং এখানের সরকার বদলাতে হবে, এমন সরকার আনতে হবে যারা দেশের জন্য কাজ করবে। আর হুমায়ুন কবিরকে নিয়ে কি বলবেন? হুমায়ুন কবিরকে নিয়ে যে গতকাল থেকে আমরা দেখলাম এই যে ভাইরাল অডিও, আপনাদের সঙ্গে কি সত্যি কোনো কথা হয়েছে? দেখুন, তৃণমূল কংগ্রেসের প্লান্টেড মেটেরিয়াল নিয়ে কথা বলা মানে রাজ্যে সময় নষ্ট করা। ও তৃণমূল কংগ্রেসের প্লান্টেড মেটেরিয়াল। তৃণমূল কংগ্রেস ওকে মাঠে নামিয়েছি। আমরা প্রথম থেকে ডে 1 থেকে বলে আসছি যে ওটা তৃণমূল কংগ্রেসের চর। এসব ভিডিও ওই তৃণমূল কংগ্রেসে সব করাচ্ছে মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য। আর যে অল ইন্ডিয়া মিম এবারে যে সরে গেল, তারা যে আলাদাভাবে লড়বে, তারা যে বলছে, তাহলে তাদের লড়াইটা কি আপনাদের জন্য কোথাও ভালো হয়ে গেল, আলাদা করে লড়াটা? দেখুন, অন্য কারোর ভোট কাটার উপর ভিত্তি করে আমরা ইন্টারেস্টেড নই নির্বাচনে গোহেড করার জন্য। আমরা আমাদের উপর কনফিডেন্ট এনাফ, আমরা জানি যে আমাদেরকে কোথায় নিয়ে যেতে হবে এবং আমরা সেভাবেই নিয়ে যাব, সেভাবেই বাংলাকে একটা উন্নতির চরম শিখরে পৌঁছে দেবো। এবারে কটা আসন পাবে বলে আশা করি? আমরা পূর্ণ মেজরিটি নিয়ে ক্ষমতায় আসবো। পূর্ণ মেজরিটি যদি সেক্ষেত্রে বারবার করে যেটা তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে আগের বার 7-এর ঘরে পৌঁছেছিল, এবার 50-এর বেশি পেরোবে না। আপনাদের এই যে একটা প্রথম থেকেই তৃণমূল জিতে যাচ্ছে, তৃণমূল এগিয়ে যাচ্ছে, বিজেপি পিছিয়ে যাচ্ছে, এই যে বাংলার মানুষকে বুঝিয়ে দেওয়া, এই জায়গাটায় দাঁড়িয়ে আপনারা কি বলছেন? তৃণমূল কংগ্রেসের এই ন্যারেটিভ আমার মনে হয় না কোনো আদৌ কাজে লাগবে। এই ন্যারেটিভ মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হবে এবং খুঁজে পাবেন না।
আপনি তৃণমূল কংগ্রেস 50-এর নিচে থাকবে, এদের 26-26টা পাক, তাহলেই বুঝবো বিশাল ব্যাপার। বেশ, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। আমি আবার সুজয়ের কাছে যাব। সুজয়, যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম, কালকে হলদিয়ার সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কিছু বিষয়ে জোর দিয়েছেন, যেটা শঙ্কুদেব পণ্ডা বলছিলেন যে নারী নিরাপত্তা, নারী সুরক্ষা এবং 7ম বেতন কমিশন। বিশেষ করে আরো যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে এসআইআর এবং তারপরে এই যে নাগরিকত্ব, বিশেষত মতুয়াদের ক্ষেত্রে মতুয়া কর। এই বিষয়টা নিয়ে একটু তোমার কাছ থেকে জানতে চাই। দেখো তো, আমি যেটা দিয়ে শুরু করছিলাম যে বিজেপি তৃণমূল কংগ্রেসের যে ইশতেহার প্রকাশের পর বিজেপি তাদের যে নাম দেওয়া হচ্ছে যে সংকল্পপত্র বা ইশতেহার আমরা যদি বলি, সেটা প্রকাশ করতে কেন এত দেরি করলো? দেখো, আমরা যেটা বিজেপির তরফ থেকে জানতে পাচ্ছি যে বেশ কিছু বড় চমক আজকে অপেক্ষা করছে এবং ইতিমধ্যে ইশতেহারের যে বই, সেই বই বিজেপির সদর কার্যালয় থেকে কিছুক্ষণ আগেই এখানে এসে পৌঁছেছে। এবং যেটা আমরা জানতে পাচ্ছি, আমাদের সঙ্গে ইন্দোদা আছে, যে খুব বড় কিছু চমক অপেক্ষা করছে এবং সেই বই থেকে আমার কাছে অন্তত 10-12টি বড় পয়েন্ট এসে, আমরা সেগুলো বলবো। তার আগে তুমি যদি একটু একদম একদম, আমি ইন্দ্রজিৎ দার কাছে অবশ্যই যাব, কিন্তু তার আগে আপনাদেরকে আরো একবার যেটা বলতে চাইবো যে আর খানিকক্ষণের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আসবেন এই মঞ্চে এবং এখান থেকেই সংকল্পপত্র বিজেপির এবারের ভোটের সেটা পেশ করা হবে। আমাদের সঙ্গে রয়েছেন এডিটর ইন্দ্রজিৎ কুন্ডু, তার কাছ থেকে এবার আমরা বেশ কিছু বিষয় জেনে নেবার চেষ্টা করব যে মূলত কোন কোন বিষয়গুলোকে সামনে রেখে এবারের এই নির্বাচনের বৈতরণী পেরোনোর চেষ্টা করছে রাজ্য বিজেপি। তোমার কি মনে হয়, আমরা যারা রাজ্য রাজনীতি ফলো করছি, সবচেয়ে বড় ইস্যু এই মুহূর্তে ইলেকশনে কি হয়ে দাঁড়িয়েছে? একটা তো এসআইআর ইস্যু, কিন্তু যে বিজেপির সংকল্পপত্র আসতে চলেছে, এটার মধ্যে তো কোনো সিক্রেট আছে কিনা আমরা জানি না, নতুন কোনো চমক আছে কিনা আমরা জানি না, কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে। কিন্তু আমার যেটা মনে হয় যে ব্যাপারটা খুব ওপেন সিক্রেট। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় ট্রাম্প কার্ড হিসাবে 2021 থেকে 2024 নির্বাচন পর্যন্ত সেটা ডিভিডেন্ড দিয়েছে। এবার প্রথম দিকে কি বলা হতো যে লক্ষ্মীর ভান্ডারটাকে বিরোধী রাজনৈতিক দলগুলি কিভাবে কাউন্টার করবে, তারা সেটা নিয়ে স্ট্র্যাটেজি ডিভাইস করার চেষ্টা করেছিল, আক্রমণ করেছিল। পরবর্তীকালে তুমি দেখো প্রত্যেকটা রাজনৈতিক দল, কংগ্রেস থেকে শুরু করে বিজেপি, তারা কিন্তু এখন বলছে যে তারা এই ধরনের প্রকল্প নিয়ে আসবে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই ধরনের প্রকল্প ডিভিডেন্ড দিচ্ছে। গতকাল আসামের নির্বাচন হয়েছে এবং আসামের নির্বাচনের কয়েকদিন আগে 9,000 টাকা করে প্রত্যেকটা মহিলা পেয়েছে, বকেয়া টাকা প্লাস মাসিক যে ভাতা সেটা পেয়েছে। বিহারেও সেটা হয়েছে, মধ্যপ্রদেশেও সেটা হয়েছে। সুতরাং বিজেপি প্রথম দিকে এটার বিরোধিতা করলেও পরে এই কনসেপ্টটা এসেছে, অন্নপূর্ণা ভান্ডারের কথা তারা বলছেন এবং সেই অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পর কথা তারা বারবার বলেছেন। সংকল্পপত্রে সেটা থাকবে কিনা আমরা জানি না, কিন্তু তুমি মনে করে দেখো বিগত 2টো প্রেস কনফারেন্স কলকাতার বুকে এসে, বড় প্রেস কনফারেন্স যেটা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করলেন, সেখানে সাংবাদিকদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছিল যে একটা আশঙ্কা রয়েছে এবং তৃণমূল ক্যাম্পেইন করছে যে আপনারা ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাঙানোর প্রকল্প, যুবসাথী, কন্যাশ্রী, এগুলোকে আপনারা বন্ধ করে দেবেন। এটা তৃণমূল ক্যাম্পেইন চালাচ্ছে বিভিন্ন জায়গায়, মাঠে ময়দানে।